মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানের নামে ফল পাকার ঠিক আগ মুহূর্তে ১২০০ ফলন্ত কমলা গাছ কেটে ফেলার ঘটনাটি জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা, দৈনিক কালবেলা ও এনটিভি অনলাইনে তোলপাড় করা সংবাদ প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। সংবাদটি প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে এ ঘটনা সরকারের নির্দেশে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাইয়ুমের পাঠানো প্রতিবেদনে বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে। এই বিষয়ে কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, কমলগঞ্জ উপজেলার কমলা গাছ কাটার বিষয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে এসেছে এবং এ বিষয়ে পুরোপুরি অবগত রয়েছি আমরা। এ ঘটনার একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই ঘটনায় তদন্ত কাজ শুরুর আগে এর চেয়ে বেশি কোনো তথ্য জানাতে অস্বীকৃতি জানান তিনি। এইটা আপনার তদন্ত কমিটি শেষ হোক তারপরে কমলা গাছ কাটা নিয়ে একটা নিউজ হয়েছে, তো এই বিষয়ে একটা উচ্চতর তদন্ত কমিটি গঠিত হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশন স্যারকে প্রদান করে তদন্ত কমিটি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। স্যার কি কমিটিতে আছেন? এখানে আমি যতটুকু জেনেছি অতিরিক্ত বিভাগীয় কমিশনার জেনারেল, এসিএফ সিলেট রেঞ্জ এবং অতিরিক্ত রাজস্ব কর্মকর্তা মৌলভীবাজার, এটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্যারকে প্রদান করে কমিটি তদন্তের মাধ্যমে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবে। তিনি জানান, অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে গঠিত এই তদন্ত কমিটিতে আরও রয়েছেন সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক এবং অতিরিক্ত জেলা প্রশাসক কর্মকর্তা। বিভাগীয় কমিশনার আশরাফুল রহমান তদন্ত কমিটি সরজমিনে তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে পরবর্তী আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে। এর আগে উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বনবিটের কালিঞ্জি এলাকায় বন বিভাগের অভিযানে দীর্ঘ ৮ বছর ধরে তিলে তিলে গড়ে তোলা সালমা বেগম ও আলিম উল্লাহ দম্পতির ফলন্ত কমলা বাগানটি ধ্বংস করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, এনজিও থেকে চড়া সুদে ১৫ থেকে ২০ লাখ টাকার ঋণ নিয়ে গড়া এই বাগানের ফল বিক্রি করে ঋণের বোঝা শোধ করার স্বপ্ন থাকলেও নিয়মিত চাঁদা দিতে না পারায় প্রতিহিংসামূলকভাবে এই বাগান কেটে ফেলা হয়। আমি যখন অসহায় হয়ে গেছি, আমার পিছনে কোনো লোক না থাকলেও আমার সাংবাদিক ভাইয়েরা ছিল বিদায় আজকে আমি আমাদের মন্ত্রী প্রথম অবস্থায় আমাদের এমপি হাজি মুজিব ভাইয়ের কাছে যাইতে পারছি এবং আমার হাজি মুজিব ভাই আমার এক বড় ভাই ওয়াসিফ ভাইয়ের দায়িত্ব দিয়েছেন, উনিও আমাদের এখানে এসে দেখা ভিজিট করছেন। তারপরে ওনার মাধ্যম থেকে আবার আমরা সাংবাদিক ভাইদের আরও একটা সুবিধাটা পাইছি যে একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত আমার এই নিউজটা গেছে। একটা বাণিজ্যিক চাষ করি এখানে, যেহেতু আমাদের বাংলাদেশের কমলাটা বাইরের থেকে ইম্পোর্ট করলে অনেক ভ্যালু বেশি দিয়ে কিনতে হয়। চিন্তা করলাম যে এখন একটা মালটা কমলা যে আমি বাংলাদেশে চাষ করি তাইলে এটার ভ্যালুটা একটু কম থাকবে, আমার সাধারণ দারিদ্র লোকেরা কিনে খাইতে পারবে। তাই চিন্তা করি আমি এই বাগানটা করছিলাম যে এই বাগানের ফলটা আমি সারা বাংলাদেশের সবাই আমি গরিব দুর্নীতি হাতে উঠাই দিতে পারবো, কম পয়সায় খাইতে পারবে ওরা কিনে, কিন্তু তা আমারে করতে দিল না। এই বন কর্মকর্তা প্রীতম বড়ুয়া আর এই যে আপনার অর্জুনকান্দি দস্তিদার, ওরা আমার বাগানটা নিঃস্ব করে দিছে। নিঃস্ব করছে একমাত্র চাঁদা না দেওয়ার কারণে। আমার এই পাশাপাশি অনেক বাগান আছে, এই দেখেন আমার সুপারি গাছ কাটছে লাইনে, ওদের সুপারি গাছ লাইনে আছে। আমার বাড়ির পাশের বাড়ির আছে সবজিগুলা ইয়েগুলা আছে, আপনার লেবুগুলা আছে, কিন্তু আমারগুলা কেটে ফেলছে। কেন? আমার বাড়িতে আসছিল ওরা দুইজন চাঁদা নেবার জন্য, আমি দেই নাই। তখন বলছি ভাই আমি এত টাকা চাঁদা দিতে পারবো না। তখন বলছে আপনার ৫ লাখ টাকা চাঁদা চাইছিল আমার কাছে, ৫ লাখ টাকা আগে আমি দিছি। উনি কোনো বিডিও বিচার আসতো এত বছর দিয়ে ১০০ বছর দিয়ে আমরা তাকি যে এখানে কোনো বিডিও বিচার সাদা চাই না। এই অর্জুন কান্দি দস্তিদার আওয়ার পর থেকে সাদাবাজি শুরু হয়েছে। উনি ২ মাস ৩ মাস পর আইসেই চাইতো ২০,০০০ ৫০,০০০ চাইতো। আমরা এই বাগানটা রক্ষা করার জন্য আমরা দিতাম যে ভাই উনি খাও, আমরা যাই না আমার বাগানটা আমি উঠাই দিই, কোনো সময় আমি বাগানটা দিয়ে একটা লাভবান হইতে পারবো, নেওক সমস্যা নাই। কিন্তু এবার আইসা যখন ৫ লাখ টাকা দাবি করছে আমি দিতে পারি নাই। আমার কাছে টাকা ছিল না, আমি অনেক আর্থিক অবস্থা আমার খুব খারাপ। আমি এই বাগানটার মধ্যে আমার লাখ লাখ টাকা চলে গেছে। এই মহাদয় যে উনি একটা জিনিস হইলে আমাদের এই চেয়ারম্যান জানবে, অথচ আমার চেয়ারম্যানের দুঃখজনক। আমার চেয়ারম্যানটা আমি ফোন দিছি, আমার চেয়ারম্যান আমারে বলে কি
গাছ কাটতেছে, বাগান তো কাটতেছে, ঘর তো আর কাটে নাই, হইয়া ফোনটা কাইটা দিল। আমি অত্যন্ত দুঃখ পাইছি যে উনার পিছনে আমি কি অপরাধটা করলাম উনার সাথে। আমি উনার ইলেকশনের সময় আমি ঢাকা থেকে এসে উনারে ভোটটা দিয়ে গেছি, তাইলে কেন উনি আমার সাথে এরকম করলো? এটার আমি সূক্ষ্ম বিচার চাই যে এখানে হয়তো বড় কোনো আমাদের চেয়ারম্যানের হাতও আছে এই বাগানটা কাটার জন্য। আমি বলা হয়েছে আমার হাজব্যান্ড নাকি গার্ডের সাধারণ একজন পাবলিক, সে কি পারে একজন ট্রেনিংপ্রাপ্ত মানুষের অফিসারের গার্ড থেকে বন্দুক কেড়ে নিতে? এটা কি আসলে কি গ্রহণযোগ্য কথাটা? এটা বলে মামলা দিছে যে আমার হাজব্যান্ড বন্দুক কাটাকাটি করছে আমার ট্রেনিংপ্রাপ্ত অফিসারের কাছ থেকে। আর একটা মামলা দিছে আমার হাজব্যান্ড থাকে ঢাকায় চাকরি করে, আমার হাজব্যান্ড নাকি সেগুন গাছ কাটতে গেছে, তাও আমাদের এলাকায় না, পাশের এলাকায়, যাদের আমরা কোনোদিন চিনি না তাদের সাথে নাকি আমার হাজব্যান্ড মিলে। আমার শ্বশুরের বয়স 80 বছর, আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড দুইজনে মিলে বন্দুক টানাটানি করছে, এই দিছে একটা মামলা। আমার শ্বশুর 80 বছর বয়স, তার নামে আর আমার হাজব্যান্ডের নামে। আমার হাজব্যান্ড করে ঢাকায় চাকরি, সে এসে কোন সময় গেল সেগুন গাছ কাটতে, তাও অন্য এলাকায়। সে চাকরি রেখে ড্রাইভারই চাকরি রেখে আসে, সে মৌলভীবাজার 2-3টা মামলায়, এখন তো জানছি যে 2-3টা মামলা, একটা জামিন হয়ে আসছে আর একটা জামিন হয়নি, এখনো সমন পাইনি। আর কয়টা আমাদের নামে মামলা রেডি করে রাখছে আল্লাহই জানে। মাননীয় সরকার যে তদন্ত কমিটি গঠন করছে, আমরা এর জন্য তাকে ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে অনেক। এটা যদি সঠিক তদন্ত হয় আর আমরা যদি আমাদের ক্ষতিপূরণটা পেয়ে যাই, আলহামদুলিল্লাহ উপকৃত হব ইনশাআল্লাহ। আমাদের যে ক্ষতি হয়েছে আমরা পুরোটাই রাস্তায় বসে গেছি, আমাদের সুদের ঋণ আমাদের মাথার উপরে, আমাদের শোধ করার মতো কোনো অবস্থা আর নেই। আমার হাজব্যান্ড একজন প্রাইভেট কার চালায় ঢাকায়, তার নামে 4টা মামলা, 4টা মামলাতে সে যদি বাড়িতে আসে, মৌলভীবাজার আসে 4টা মামলা হাজিরা দেওয়ার জন্য, তাকে কে চাকরিতে রাখবে? আমাদের এখন চাকরি পেট চালানোর অবস্থাও বন্ধ হয়ে গেছে, আমাদের এখন এই বাৎসরিক যে আয়টা আসতো সেটাও আমাদের এই যে ধ্বংস হয়ে গেছে। আমাদের এখন কোনো উপায় নেই যদি মাননীয় সরকার এই যে বিষয়টা না দেখে। আমরা কি করব, কোথায় যাব? আমাদের যাওয়ার এখন আর কোনো রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না যে সামনে আমরা কি করব, কোথায় যাব। এই ঘটনা সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে এই জোরালো পদক্ষেপ গ্রহণের ফলে স্থানীয় সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে এবং গঠিত তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে বলে এলাকাবাসী আশা প্রকাশ করেন।